ঠাকুর অনুকূল চন্দ্রের সেই চরণে আমি আন্তরিক, অমলিন, অকৃত্রিম, অকপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি। কিছুদিন আগে গত 26শে এপ্রিল আমি বাগুইয়াটির বাড়ি থেকে গাড়ি নিয়ে আমার প্রয়াত বাবা এবং প্রয়াত মায়ের পবিত্র পিণ্ডদান কর্মের জন্য গয়াধাম গিয়েছিলাম এবং সেখান থেকে বারাণসী, অযোধ্যা রাম মন্দির, প্রয়াগরাজ কুম্ভ সঙ্গম হয়ে আমার গুরুদেবের যে লীলাভূমি, যেখানে আমার শৈশব অতিবাহিত হয়েছে, দেওঘরে দুদিন থেকে তারপর কলকাতায় প্রত্যাবর্তন করেছে। যাওয়ার সময় বিভিন্ন জায়গায় আমাকে থামতে হয়েছে, যাওয়ার সময় বিভিন্ন জায়গায় আমাকে রাত্রিবাস করতে হয়েছে। সেখানে দেশি এবং বিদেশি প্রচুর মানুষের সাথে আমার সম্মেলন হয়েছে, প্রচুর অসংখ্য মানুষের সান্নিধ্যে আমি এসেছি, দেশি এবং বিদেশি মানুষের, প্রাচ্য এবং পাশ্চাত্যের মানুষের। আজকে প্রসেনজি যেখানে দুজন দীক্ষা দান করেছেন তার মাধ্যমে ঠাকুর অনুকূল চন্দ্রের এই যে কথাটুকু বললাম, আমিও প্রচুর দীক্ষিত মানুষের সান্নিধ্যে এসেছি, বিভিন্ন দীক্ষিত, বিভিন্ন গুরুদেবের, বিভিন্ন মতের, পথের, সম্প্রদায়ের দীক্ষিত মানুষের সান্নিধ্যে এসেছি। এমনকি প্রয়াগে বহু অঘোরপন্থী নাগা সন্ন্যাসীর সান্নিধ্যেও আমি এসেছি, তাদের সাথে কথা বলেছি আর বিস্মিত হয়েছি, অবাক হয়েছি। আমি ছোট থেকে যার কাছে বড় হয়েছি, আমি ওই সৌরভ যে গান গাইলো ওইরকম বয়স থেকে আমি যার সামনে আমরা বসে আছি, যাকে আমি আপনাদেরই মতন প্রত্যক্ষ করেছি, কখনো কখনো আমার এই হাত দিয়ে তাকে স্পর্শও করেছি বহুবার, সেই বিগ্রহ ব্যক্তিত্বের কথা বারবার মনে হচ্ছিল। আমাকে প্রসেনজিৎ বারবার এখানে আসার আগে বলেছিল যে দীক্ষা কি, দীক্ষা কেন, দীক্ষার তাৎপর্য কি, দীক্ষার প্রাসঙ্গিকতা কি, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে দীক্ষা সংরক্ষণ করব কি করে, দীক্ষা প্রবর্তন করব কি করে, দীক্ষার অনুশীলন, অনুচরণ, অনুসরণ, অভ্যাস কেমন হবে, এইসব বিষয়ে আপনি একটু আলোকপাত করবেন। আমি আলোকপাত করব কি, আমি নিজেই আলোকিত হয়েছি এই 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই বিভিন্ন জায়গায় পরিভ্রমণের মধ্য দিয়ে। আমার বারবার মনে হচ্ছিল ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। কেন মনে হচ্ছিল জানেন? তিনিও একই কথা বলেন, দীক্ষার কথা। আমার বারবার মনে হচ্ছিল তার সঙ্গে অন্যান্য ব্যক্তিবর্গের, অন্যান্য সম্প্রদায়ের, অন্যান্য বিষয়ের যে পার্থক্য, একটা পার্থক্য, সে পার্থক্যটা হচ্ছে আমার মনে হয়েছে পৃথিবীতে সবাই দীক্ষিত, জগতে সবাই দীক্ষিত, অদীক্ষিত মানুষ বলে আমার কখনো মনে হয় না কাউকে। যদি বলেন কেন, আপনাদের অনুরোধ করব একবার ডিকশনারি খুলে দেখতে, অভিধান খুলে দেখতে। অভিধান খুলে দেখবেন দীক্ষার যে রুট মানে দয় দীর্ঘই ক্ষয় হসন্ত। দিক মানে কি? আমি যার কাছে বড় হয়েছি তাকে বারবার চোখে আঙুল দিয়ে উৎসের অন্বেষণ করতে দেখেছি। তিনি কোনো আজগুবি কথা বলেননি, কোনো আনসাইন্টিফিক কথা, কোনো অশাস্ত্রীয় কথা আমি তার মুখে 69 সাল পর্যন্ত শুনিনি। তার যে বাণী পরিক্রমা, ক্রমাগত যে বাণী পরিক্রমা, সাহিত্য পরিক্রমা, অনুকূল দর্শন, যেটা এই লাস্ট প্রতুল দীপ্তির 2য় খণ্ড এবং আর্য প্রাতিমক্ষ 24 খণ্ড বেরিয়েছে, আমি তার সমস্ত বাণী পরিক্রমা করেছি, সমস্ত দর্শন পরিক্রমা করেছি। কোথাও কোনো দিন কোনো জায়গায় কোনো অশাস্ত্রীয় কথা, অবৈজ্ঞানিক কথা আমি পরিবেশিত হতে দেখিনি, শুনিও নিও, আমার কোনো অভিজ্ঞতার মধ্যে নেই। তিনি বারবার অভিধান অনুসরণ করতে বলতেন। দয় দীর্ঘই ক্ষয় হসন্ত, এর মানে কি? দিক মানে কি? আপনারা একবার দেখে নেবেন, বিশেষ করে জ্ঞানেন্দ্র মোহন দাসের ডিকশনারি দেখে নেবেন। দিক মানেই হচ্ছে প্রবর্তন করা,
দিক মানেই হচ্ছে গতি, এই গতিকে প্রবর্তন করা। দিক মানেই হচ্ছে গতির পরে শক্তি, তারপরেই হচ্ছে মুন্ডন করা, অর্থাৎ যা বাধা বিপত্তি আমার এই গতি বা শক্তির পথে আসবে তাকে অপসারণ করা, তাকে মুন্ডন করা। তারপরে হচ্ছে অভিষিক্ত হয়ে ওঠা, তারপরে হচ্ছে সমন্বয়, তারপরে হচ্ছে দক্ষতা। এগুলো আমাদের কার নেই? আপনারা একবার চারপাশে চোখ বুলিয়ে দেখুন, কার গতি নেই? গতি না থাকলে আমরা এই বাড়ি পর্যন্ত আসতে পারতাম? আছে আমাদের প্রত্যেকের গতি। কার শক্তি নেই? যদি আমাদের হাত লাপডাপ না করতো, হাতে পায়ে কোমরে হাঁটুতে শক্তি যদি না থাকতো, আমরা এতখানি পথ আসতে পারতাম? প্রত্যেকের আছে। আমাদের এই আসার পথে অনেক বাধা বিঘ্ন, অনেকটা হাঁটতে হবে, অনেকটা সময় লাগবে। এই যে বাধা বিপত্তি প্রতিকূলতা আমরা প্রত্যেকে মূল্যায়ন করেছি, প্রত্যেকে অতিক্রম করেছি। কার নেই? পৃথিবীর কোন মানুষের নেই? প্রত্যেকের আছে। তারপরে যেটা অভিষ্ট লক্ষ্য, সেখানে অভিষিক্ত হয়ে আমরা উঠেছি, পেয়েছি, এটা করতে পেরেছি। আমার ছেলে পাশ করেছে, আমার ছেলে বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, বাণিজ্যে লাভ হয়েছে, চাকরি পেয়েছি, যাই হোক বেঁচে পড়তে আছি। প্রত্যেকে আমরা খুশি, আমাদের মতন করে খুশি, আমাদের পর্যায় অনুযায়ী খুশি। তারপরে যে দুটো, সেখানে আমাদের বড্ড ফাঁক এবং ফাঁকি। একটা হচ্ছে সমন্বয়, একটা হচ্ছে দক্ষতা। সব করেছি, সমন্বয় করতে পারিনি। যেমন নিজের ক্ষেত্রেও পারিনি, পরিবারের ক্ষেত্রেও পারিনি, পরিবেশের ক্ষেত্রেও পারিনি, আর দক্ষতাও ঠিক অর্জন করতে পারিনি। কোনো বিষয়ে দক্ষতা অর্জন করিনি, না ভাষায়, না ব্যবহারে, না আচরণে, না বিচলনে, না বিনির্মাণে। কোনো ক্ষেত্রে আমরা দক্ষতাকে অর্জন করতে পারিনি। খুব নিরপেক্ষভাবে ভেবে দেখবেন, আমি কোনো পক্ষপাত দুষ্ট কথা বলছি না। খুব নিরপেক্ষভাবে ভেবে দেখবেন আমরা এটা করতে পারিনি। তা যদি পারতাম সত্যি সত্যি, তাহলে পরে কাগজের পাতায় এবং দূরদর্শনের ছোট্ট পর্দায় আমরা প্রত্যেক দিন এসব জিনিস দেখতে পারতাম না। এই নীতি এবং দুর্নীতির লড়াই দেখতে পারতাম না। মানুষের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধ দেখতে পারতাম না। আমরা দেখতাম না আমাদের পরিবেশ, আমাদের দেশ জুড়ে, ঘরের মধ্যেই আমাদের শত্রুর মুখদর্শন, এগুলো আমরা দেখতে পারতাম না। আচ্ছা বলুন তো দেখি, যা কিছু ঘটেছে এগুলো কি ভগবান, ঈশ্বর, অবতার, পয়গম্বর, মহাপুরুষ এরা আকাশ থেকে বা মাটি থেকে আমাদের সংসারে পাঠিয়ে দিয়েছে কি? আমরা সবাই এক বাক্যে বলবো না। এরকম থেকে 1947 সালের 15ই অগাস্ট আমরা ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি। ইংরেজ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিয়ে গেছে, ইংরেজ চলে গেছে, প্রায় 75 বছর চলে গেছে। কি নিয়ে গেছে? আমাদের আকাশ নিয়ে গেছে, আমাদের মাটি নিয়ে গেছে, আমাদের বাতাস নিয়ে গেছে, আমাদের ঘরবাড়ি নিয়ে গেছে, আমাদের প্রত্যেকের সংসার নিয়ে গেছে। তারপরও 75 বছর ধরে আমরা প্রজন্ম রচনা করে চলেছি। কি হয়েছে আমাদের? ইংরেজ আমাদের তৈরি করে দিয়েছে, ওখান থেকে ব্রিটেন আমাদের তৈরি করে দিয়েছে কিরকম ঘর হবে, কিরকম সংসার হবে। আমার ছেলে মেয়ের বিয়ে ইংরেজ দিয়ে গেছে, আমার পরবর্তী নাতি বলতে ইংরেজ তৈরি করে দিয়েছে। কে করেছে? আমি করেছি। কি করে করেছি? আমার ইচ্ছে দিয়ে করেছি, আমার অভিজ্ঞতা দিয়ে, আমার শক্তি দিয়ে, আমার গতি দিয়ে, আমার সমস্ত কিছু দিয়ে। ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে পার্থক্য ঠিক এইখানে। তাই তাকে আমরা বলি পুরুষোত্তম। তার দীক্ষা গুরুগিরি ব্যবসা করবার জন্য নয়, তার দীক্ষা পয়সা উপার্জন করবার জন্য নয়, তার দীক্ষা আমাকে এবং আপনাকে ভেলকিবাজি দেখাবার জন্য নয়। ফুস করলাম, টুক করলাম, তাক করলাম, কিছু হয়ে গেল আমাদের হট করে অলৌকিকভাবে, মিরাকল ওয়ান্ডার হিসেবে, এই জন্য তার দীক্ষা নয়। তার দীক্ষা বাস্তব। বিজ্ঞান এবং আদালত দুটো জিনিস বিশ্বাস করে। কি? প্রমাণ। আপনি আদালতে গিয়ে যদি বলেন উৎপল আমাকে খুন করেছে, আদালত মানবে না। আদালত মানবে না। প্রসেনজিৎ আমার টাকা চুরি করেছে, আদালত মানবে না। এর জন্য উপযুক্ত সাক্ষী এবং প্রমাণ দাখিল করতে হবে। ঠিক বলছি তো নাকি?
বিজ্ঞানকে যদি বলি, জানেন আমার বাড়িতে এরকম ওই যে সৌরভ গান গেল, দরজা খুলে দেখি দিব্যকান্তি সৌম্য দর্শন ঠাকুর আমার ঘরে এসেছে, বিজ্ঞান একে মানবে না। বিজ্ঞান বলবে না, ওটা তোমার স্বপ্ন দেখেছে, তোমার ঘরে ঠাকুর যায়নি, তোমার ঘরে ঠাকুর যায়নি, ওটা তোমার আবেগের কথা, তাই তো বলবে। অনুকূল চন্দ্র ঠিক একই কথা বলবে, এর বাইরে একটা কথাও বলে। অনুকূল চন্দ্র ঠিক একই কথা বলেছে, এর বাইরে একটা কথাও বলেনি। এই এতগুলো কথা যে বললাম, এই সমন্বয় কি করে করা যাবে, ঠাকুর অনুকূল চন্দ্র ওইখানে বসে আমাদের প্রত্যেকের দিকে আঙুল দিয়ে আমাকেই দেখিয়ে দিচ্ছে, তোর দিকে দেখ, তোমার দিকে তাকাও, আমার দিকে একবার তাকিয়ে দেখুন। আমি যেদিন আমার মার পেটে প্রথম 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 যখন আমি আমার মায়ের গর্ভে প্রবেশ করলাম, ঠাকুর অনুকূল চন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খুব মন দিয়ে শুনবেন, ঠাট্টা করার জন্য আমি এখানে অত দূর থেকে আসিনি, গল্প করার জন্য এখানে অত দূর থেকে আসিনি, বক্তৃতা করার জন্য এখানে অত দূর থেকে আসিনি, খুব মন দিয়ে শুনবেন সামান্য সময়। আমি যেদিন প্রথম আমার মায়ের গর্ভে আমি আসলাম, 5 মাস পর্যন্ত একটা জায়গর ছিলাম, সেই জায়গরটা এখনো আছে, এখানে আছে, আমার মাথা থেকে পা পর্যন্ত সেই ভ্রূণটা এখনো আছে, কিন্তু সে অবস্থায় আর নেই, ওটা ফিটাস হয়ে গেছে, ভ্রূণ আর নেই, ওটা ফিটাস হয়ে গেছে 5 মাস পরে। তারপরে ধীরে ধীরে ক্রমবর্ধন হয়েছে, ক্রমবিন্যাস হয়েছে, ক্রমব্যাপ্তি ঘটেছে। এই আমিটাকের মধ্যে যদি আপনি এখন এই ভ্রূণটাকে খোঁজেন, জায়গরটাকে খোঁজেন, কোথাও খুঁজে পাবেন না, কিন্তু সবটা জুড়ে সেই জায়গরটা এখন আমি হয়ে দাঁড়িয়ে আছি। এই প্রত্যেকে তাই, প্রত্যেকে, কি পুরুষ কি নারী, প্রত্যেকে তাই। এই আমি যেদিন প্রথম প্রাণ স্পন্দন পেলাম, আমার মা যেদিন পেটে হাত দিয়ে অনুভব করতে পারলেন আমি নড়াচড়া করছি, আমি নড়াচড়া করছি, আমার মা যেদিন প্রথম অনুভব করলেন আমি ধক ধক করে মাকে জানান দিচ্ছি আমি বেঁচে আছি, আমার মা খেলে পরে আমার খাওয়া হচ্ছে, আমার মা বিশ্রাম করলে বিশ্রাম হচ্ছে, নারীর সঙ্গে আমার নারীর যোগ, মা করলে সব হয়ে যাচ্ছে, আমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। সেই দিন থেকে যখন ডাক্তার নাড়ি কেটে আমাকে মার থেকে বিচ্ছিন্ন করে দিল, তখন মা খেলে আমার আর খাওয়া হয় না, মা বিশ্রাম করলে আমার আর বিশ্রাম হয় না, মা ঘুমোলে আমার আর ঘুম হয় না, তখন আমি একটি স্বাধীন সার্বভৌম অস্তিত্বে রূপান্তরিত হয়ে গেলাম। আমার জ্বর হলে মা সারিয়ে দিতে পারে না, আমার পরীক্ষায় পাশ করার জন্য আমার বাবা গিয়ে পরীক্ষা দিয়ে আসে, আমাকে পাশ করাতে পারে না। আমার ব্যথা কষ্ট যন্ত্রণা ছটফট করলে বাবা মা আমাকে জন্ম দিয়েছে, বাবা আমার মার কাছে আমাকে পাঠিয়েছে, দুজনে দাঁড়িয়ে আমার সামনে, কিন্তু তারা দুজনেই কিছু করতে পারে না। পারেন আপনাদের সন্তানের জন্য করতে পারেন না, কিন্তু আমার ভেতরে এই যে আমিটা আছি, এই আমিটাকে, আমার মস্তিষ্ক আছে, আমার পেট আছে, আমার বুক আছে, এর ভেতরে হার্ট আছে, লাং আছে, কিডনি আছে, লিভার আছে, স্প্লিন আছে, স্টমাক আছে, এই এতগুলো যন্ত্র দিয়ে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। এই প্রত্যেকটা কিন্তু একসঙ্গে সেই দিন থেকে কাজ করছে আজ পর্যন্ত, ইচ্ছে মতো কাজ করছে না, খেয়াল মাফিক কাজ করছে না, সমন্বিতভাবে কাজ করছে, সমন্বয়ের সঙ্গে কাজ করছে। আমাকে যদি এখন আমরা প্রায় শুনি নিপাত যাক, নিপাত যাক, দূর হটো দূর হটো, অনেকদিন শুনি নিপাত যাক, নিপাত যাক, দূর হটো দূর হটো, ভেঙে দাও গড়িয়ে দাও, প্রতিবাদ আন্দোলন, প্রতিরোধ আন্দোলন। আমার হার্ট যদি, আমার এখন 80 বছর বয়স, আমার হার্ট যদি আমাকে বলে যে প্রণয় মজুমদার আমি 80 বছর তোমাকে সার্ভিস দিয়েছি, 80 বছর, একদিনে ছুটি পাইনি, দিয়ে পাইনি, মাইনে পাইনি, ব্যবসার মুনাফা পাইনি, তুমি একসময় সিগারেট খেতে প্রচুর ধকল কষ্ট দিয়েছ আমাকে, কম শোষণ আমাকে তুমি করনি, অনেক করেছ, আমি এখন বিশ্রাম নিচ্ছি। আমার হার্ট যদি আমাকে কথাটা এক্ষুনি যদি বলে কাছাকাছি শ্মশানে আমাকে আপনারা নিয়ে যাবেন, এক সেকেন্ডেরও কম সময় লাগবে আমাকে শ্মশানে পৌঁছতে, কিন্তু হার্ট কি কখনো বলেছে? বলেনি।
কখনো বলেনি। আমার লিভার যদি আমাকে এই কথাগুলো বলে, এবার আমি একটু বিশ্রাম চাই, তুমি দূর হটো, তুমি প্রচুর ড্রিঙ্ক করেছো, আমার উপরে কম টর্চার করনি। প্রচুর ড্রিঙ্ক করেছে, আমার উপরে কম টর্চার করে, অনেক অখাদ্য কুখাদ্য খেয়েছে, যেগুলো হজম করে ম্যানেজ করতে আমার দীর্ঘ পরিশ্রম হয়েছে, আমি একটু বিশ্রাম চাই, ব্যাস আইসিইউতে ভর্তি হতে হবে। ভুল বলছে কিছু? এগুলো আমরা সব মেনে নিয়েছি। মানিনি কোনটা? নিজের জীবনের ক্ষেত্রে মানিনি, কোনটা আমার ইচ্ছার ক্ষেত্রে মানিনি, কোনটা এই নীতিগুলো কি করে পালন করতে হয় সে বিষয় এবং ব্যক্তিকে মানিনি। তাই জন্য আমি আমার দীক্ষায় দীক্ষিত, আমি আমার বাবা মাকে মেনে চলি। জানেন গুরু টুরু কি হবে, বাবা মাই আসল। ওপরওয়ালা তার মেল নাম্বার আমার কাছে আছে, তার মোবাইল নাম্বার আমার কাছে আছে, তার অ্যাড্রেস আমার কাছে আছে, ওই জন্য দেখছি ওপরওয়ালা যা করবে সব ঠিক। 3 আঙুল দিয়ে দেখি এখানে যা আছে কেউ খণ্ডাতে পারবেন। এখানে কি আছে? আপনি এমআরআই করুন, ইউএসজি করুন, সিটি স্ক্যান করুন, এখানে কি আছে? কি আছে আমার সামনে? আমি আপনাকে প্লেট দিয়ে দেখিয়ে দেবো এখানে কি আছে। এখানে যা আছে না কেউ খণ্ডাতে পারবেন। এখানে কি আছে আমি এমআরআই করে দেখিয়ে দেবো কি আছে। আমি ফালতু কথা বলছিলাম, আমি 10 বছরের উপরে হাসপাতালে কাজ করে এসেছি দেওঘরে। এখানে কি আছে, মস্তিষ্কে কি আছে, ফিজিওলজি পড়ে এসেছি, আমি ধরে ধরে বলে দিতে পারি, অ্যানাটমি জেনে এসেছি কি কি আছে এখানে, এর ভেতরে কি আছে ধরে ধরে বলতে পারি, কেটে দেখিয়ে দিতে পারি প্রত্যেকটা মানুষের সামনে কি আছে ভেতরে, কি আছে। আপনারও যা আছে আমারও তাই আছে, আপনারটা আপনার মতো, আমারটা আমার মতো। লেখা থেকে কিছু খুঁজে পাওয়া যাবে না। গোষ্ঠী পুজো ষষ্ঠী পুজো দিয়ে কিছু দেখাতে পারবে না। বিজ্ঞান ডাক্তার এসব মানে না, যেমন আদালত এবং বিজ্ঞান মানে না, ডাক্তার এসব মানে না। ডাক্তার বলবে যে এই হয়েছে, এই করেছেন, এই জন্য এই হয়েছে, একদম নজ্ঞানজ্ঞি হিসেব। খালি এক জায়গায় আমরা এসে একে মানতে চাই না। কোথায়? ছেলে বড় হয়েছে, বিয়ে দেবো, আমিও বড় হয়েছি, বিয়ে করবো, ফুস করে ভালো হয়ে গেল ওকে, বাবা রাজি না, একদম রাজি না। দেখুন গতি কি সাংঘাতিক, ওকে বিয়ে করতেই হবে। শক্তি কি সাংঘাতিক, ওকে ছাড়া বাঁচতে পারবো না। রাজি হয়ে গেলে সব ইন অর্ডার থাকলে ভালো, না হলে আত্মহত্যা। বিষ খেলাম, ফুটে গেলাম। তারপরে রাজি দেখুন, যদি ইচ্ছের অমতে প্রতিরোধ করতে হয়, যে বাধা, কেউ রাজি নাই মেয়ে বা ছেলে ঘরে তুলতে, পালিয়ে গেলাম। কি সহজ ব্যবস্থা, একটা দুটো বাচ্চা হয়ে গেলে আবার ডেকে নিয়ে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। কি সহজ ব্যবস্থা দেখুন, পালিয়ে চলে গেল, কোনো প্রবলেম নেই। সমন্বয়, যখন বাচ্চা হলো, নিজে বড় হলাম, অথবা সব নিয়ম মাফিক বাবা মার ইচ্ছে মতো করলাম, মেয়ের বাড়ি ছেলের বাড়ি সব সম্বন্ধ করে ঠিক মতো করলাম, বিয়ে সব ঠিক হলো, পন্টানো ঠিক হলো, সব ব্যবস্থা ঠিক হলো, কোনো অসুবিধা নেই, ভালো সুন্দর সংসার করছে। বৌমা কেমন? খুব ভালো। আমি শাশুড়িকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মানে শাশুড়ি হয়েছে 15 দিন আগে। আমি বললাম ছেলের বিয়ে দিয়েছেন তো? বলে হ্যাঁ। ও বৌমা কেমন? আর কোনো উত্তর দিল না, ভিড়ের মধ্যে বসে খালি আমি বললাম বৌমা কেমন। আবার মাসখানেক বাদে এসে বৌমার সঙ্গে আমার সৎসঙ্গে দেখা হয়েছে। আর কি গো, বাবার বাড়ি থেকে তো প্রায় 2-3 মাস হয়ে গেল, শ্বশুর বাড়ি এসছো, শাশুড়ি কেমন? समझदार के लिए इशारा ही काफी है। মাটি কেমন চাষি বুঝতে পারে, আমি বুঝতে পারবো না। স্টিল কেমন ইঞ্জিনিয়ার বুঝতে পারে। সিমেন্ট কেমন, ওই জন্য বিজ্ঞাপন দেখেন না, বাবা এই জমিতে ঘর বানাচ্ছিস, শুধু আলট্রাটেকই পাঠাবে, গ্যারান্টি দিচ্ছি, শুধু আলট্রাটেকই পাঠাবে। জীবনে বাড়ি একবারই হয়, অবশ্যই এখন একবার হয় না। আমি আর শীর্ষেন্দু মুখার্জি একবার ওনার দেশ পত্রিকার আনন্দবাজার অফিস আমাকে ডেকেছিল, আমি নাম বলবো না, বাংলা সিনেমা জগতের খুব বিখ্যাত অভিনেত্রী, সিরিয়াল প্রচুর করেছেন, আপনারা সবাই থেকে দেখেছেন চেনে, আমি নামটা বলবো না। তিনি আমি আর শীর্ষেন্দু মুখার্জি বসে আছি, আমার সামনে এসে শীর্ষেন্দুদাকে বলছেন, দাদা আপনাকে আমি, উনি যখন নস্যি দিচ্ছেন এরকম করে নাকে, দাদা আপনাকে আমি এতবার করে অনুরোধ করে গেলাম আমার বিয়েতে যাওয়ার জন্য, আপনি গেলেন না, এতবার বললাম আপনি আমার বিয়েতে গেলেন না। উনি নস্যিটা এরকম করে দিয়ে রুমাল দিয়ে মুছে বলছেন পরেরটাই যাবে। আর পরেরটা মানে, উনি যখন চলে গেলেন আমি বললাম পরেরটা মানে, বলে এটা 3 নম্বর, নিশ্চয়ই আবার 4 নম্বর হবে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে আগেরটা থেকে পরেরটা পর্যন্ত
এই যে পাল্টাতে পাল্টাতে যাচ্ছি, কেন এনি প্রয়োজনীয় এবং কেন এনি প্রাসঙ্গিক? এই দীক্ষার সঙ্গে অন্যান্য দীক্ষার তফাৎ পার্থক্য কোথায়, কেমন কি ধরনের? এই বিজ্ঞানটি শিকড়টি যদি আমরা বুঝতে না পারি, তাহলে যুধিষ্ঠিরদা এবং সন্দীপ আজকে যে আয়োজন করেছেন শুধু খিচুড়ি খাওয়ার জন্য, আনন্দবাজার খাওয়ার জন্য, এই ম্যারাপ বেঁধে গালগপ্প করা মস্করা করবার জন্য নয়। এই আগেরটা আর পরেরটা কেমন, একটু দেবঘর যান কিছুক্ষণের জন্য। ঠাকুর বসে আছেন মোরামের মাটির উপরে একটা চৌকিতে তক্তপোষে, একদম তখন মাটিতে পিঁড়ি নিয়ে আমরা বসতাম, বিভিন্ন সাইজের পিঁড়ি, ছোট বড় মাঝারি নানান রকমের পিঁড়ি, আর কাঠের রেলিং দিয়ে ঘেরা থাকতো। ওই পিঁড়ি যার যার দরকার সেই পিঁড়ি নিয়ে গিয়ে কাছে বসতাম। তা ঠাকুরের কাছে বসে আছি পিঁড়ি নিয়ে। আজকেও দেখুন কি আশ্চর্য, আমার এটা কপাল কিনা জানি না, যে আমি যখনই যেখানে যাই সৎসঙ্গে, আমি ঠাকুরের কাছে যখন বসেছি বরাবর তার ডান দিকে বসেছি। আমি বহুবার বলেছি বহু জায়গায়, বরাবর তার ডান দিকে বসেছি। আর আজকেও যে দাঁড়িয়ে আছি ঠাকুরের ডান দিকে দাঁড়িয়ে আছি। আমি এই ডান দিকে একটা পিঁড়িতে বসে আছি ঠাকুরের কাছে। আর দেওঘরের একজন সাঁওতাল মেয়ে, তার নাম হচ্ছে ফুলমালা। ফুলমালা হাঁটতে হাঁটতে যাচ্ছে, কি বলবো, ফুলমালা কালো, ভীষণ কালো, আলকাত্রার মতন কালো, কিন্তু পা থেকে মাথা পর্যন্ত শরীর, কুকুরও একবার ঘুরে দেখবে এরকম করে, এত এত সুন্দর শরীর। রাস্তার মেরে কুকুর একবার এরকম করে দেখবে ফুলমালা গেলে। ফুলমালাটা লাল পলাশ ফুল এখানে খোপার করে বেঁধে, ফুলমালা জানেও, এটা জানে যে আমার দিকে সবাই এরকম করে দেখে। আপনারাও দেখবেন, ট্রেনে বাসে যাবেন, মায়েরা যারা যান, বোনেরা যারা যান, তারা বসে এরকম করে তাকিয়ে দেখে, চোখটা একদম দুটো মনি এইদিকে নিয়ে এসছে এরকম করে, কে তার দিকে তাকাচ্ছে, একবার এইদিকে দিকে একবার এইদিকে দেখে নিল, মানে আমাকে দেখছে কিনা। ফুলমালা ওরকম দেখতো হাঁটতে হাঁটতে, আর এরকম দুলে দুলে হাঁটতো। ঠাকুরের সামনে দিয়ে ওখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ঠাকুর ডাক দিয়েই বলতো, এই ফুলমালা নাকি রে? ফুলমালা দাঁড়িয়ে বলতো, হ্যাঁ ঠাকুর। তুই চললি কনে? ঘর যাচ্ছি ঠাকুর। তোর বাড়ি আগে এদিক ছিল না? হ্যাঁ ঠাকুর। শালা তুই টানানে বিভোর। টানান মানে পাবনার ভাষা, আমাদেরও দেশ পাবনায় টানান মানে অহংকার। তুই শালা টানানে বিভোর, এতরে আয়। ফুলমালা এসে ডিপ করে মাটির উপরে বসে পড়লো, পাটা পেছন দিকে করে হাঁটু মোড়ে বসে পড়লো। ঠাকুর বলছে, তুই আবার এদিক বাড়ি করেছিস? হ্যাঁ ঠাকুর। ঝুঁকে গিয়ে আস্তে করে বলছেন, আবার বর পাল্টাইছিস? তুই কি আবার বর পাল্টাইছিস? মানে ফুলমালার বর পাল্টেই যাচ্ছে পরপর। তখন বলছে, তুই কি আবার বর পাল্টাইছিস? ফুলমালা বলছে, হ্যাঁ ঠাকুর। পাল্টালি কে? বহুত মারেছে। আগের যে বর বহুত মারেছে, এই বর মারে না, মারে না, বহুত গুসা করে, বহুত ধামক ধামক করে ঠাকুর। ঠাকুর কি করলেন, এদিকে বসে কত কুকুর আমাদের আশ্রমে হয়ে বেড়াচ্ছে, ঠাকুর ইশারা করছেন। ফুলওয়ালা বলছেন, কে বলছেন ঠাকুর? ওদিক টাকা দেখ, আমাদের আশ্রমের কুকুর আছে ঠাকুর। তখন বলছে যে, হ্যাঁ আশ্রমের তো কুকুর, ভালো করে কুকুরগুলো দেখতো। কোনো কোনো কুকুরের গায়ে হলুদ এবং সাদা দাগ, আবার কোনো কোনো কুকুরের গায়ে কালো এবং সাদা দাগ। ফুলমালা বলছে, হ্যাঁ ঠাকুর। তুই কবের পারিস এই কালো আর সাদা, হলুদ আর সাদা কেমবাই হয়? আমি কি করে বলবো ঠাকুর? একটা একটা আদিবাসী সাঁওতাল মেয়ে মানুষকে, একটি নারীকে, একটি মাকে ঠাকুর প্রজনন বিজ্ঞান বলছেন বসে বসে। এই ব্যক্তিত্ব তিনি বলছেন, এই মেয়ে কুকুরটা না অনেক পুরুষ কুকুরের সাথে মেলামেশা করেছে, প্রত্যেকের ছাপ তার মাথার মধ্যে রয়ে গেছে, বুঝেছ? আর তুই যে সারা বর পাল্টাচ্ছিস, পর 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 কমবাই হচ্ছে, সবার ছাপ তোর মাথার মধ্যে রয়েছে। সারা কেউ তো মারিছে, কেউ তো বকেছে, কেউ ধমক করছে, তোর গোসাও হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো। এই সব ছাপ কিন্তু সারা রয়ে যাচ্ছে। তুই যখন মা হবিনি, তখন এইরকম ছাপওয়ালা ছাওয়াল তোর পেটের মধ্যেই জমাবি। ভালো হবি না খারাপ হবি বুঝতে পারছিস? ফুলমালা কি বুঝলো আমি জানি না, আমার চোখের সামনে ফুলমালাকে বুঝলো আমি জানি না। ঠাকুরের দিকে হা করে একটা আদিবাসী সাঁওতাল মেয়ে হা করে তাকিয়ে আছে ঠাকুরের দিকে। এটা জলে টাপুর টুপুর করেছে। ঠাকুর এরকম করে ঝুঁকে কোলবালিশটা নিয়ে একদম ফুলমালার মুখোমুখি হয়ে বলছে, আর বর পাল্টায় না,
তুই সারা মা, আত্মপান্ত মা, তোর একার জন্য আমার ঘরের দেশ ভুগবি নি, ভালো ছাওয়াল দেওয়ার জন্য এইটা আঁকড়ায় ধরে রাখ, আর পাল্টায় না। বুঝতে পারিস? ফুলমালা বলে, হ্যাঁ ঠাকুর, আর পাল্টায়নি। আমি যতদিন জানি ফুলমালা আর পাল্টায়নি। কি করে প্রজনন বিজ্ঞান বুঝিয়ে দিলেন। আমরা এই জায়গায় অনেক দীক্ষিত আমি দেখেছি, এই সেদিন এই 26 থেকে 2 তারিখ পর্যন্ত প্রচুর দীক্ষিত দেখে আসি। আমি যে ঘরে ছিলাম, পাশের ঘরে ঝগড়াঝাটিও দেখছি, পাশের ঘরে চিৎকার চেঁচামেচিও দেখছি। কেন চিৎকার চেঁচামেচি হবে, কেন ঝগড়াঝাটি হবে? আমি একবার গিয়েছিলাম একটা বাড়িতে জামশেদপুরে, এই সন্দীপের বাড়িতে ঢোকার সময় যেমন ঢুকে গেলাম, ওই দরজাটা বন্ধ ছিল ফ্ল্যাটে। তা আমি রাত্রিবেলা আমাকে একজন বললো, প্রয়োজনকে এখানে ঘুরে যাবেন? আমি, হ্যাঁ চলুন। গাড়ি ছিল, আর সবাই এখানে নেমে আমি বেলটা টিপেছি। ভেতর থেকে তখন একটা তীব্র করতালের ধ্বনি পাচ্ছি, মানে চিৎকার দুজনের গলায়, খুব চিৎকার, ব্যাডমিন্টন খেলেছে, জোর চিৎকার, জোর চিৎকার। আর আমি যে বেলটা টিপেছি, কে চিৎকার, আর আমি প্রলয় মজুমদার, চুপ, প্রদেশ। আমি শুনতে পাচ্ছি বাইরে, দরজার বাইরে, দরজাটা খুলে উঠি, প্রলয় না, আসুন আসুন আসুন। সামনে একটা বড় আয়না, আমি ওর বরকেও দেখতে পাচ্ছি, আর চোখের দৃষ্টিটা এমন, এই মালটা বেরো হচ্ছে। এখন যেমন অপারেশন সিঁদুর স্থগিত আছে, থেমে যায়নি, ঠিক এটাও স্থগিত রাখা, এই মালটা বেরিয়ে যায়, তারপর তোর হচ্ছে, হয়ে গেল। যারা কৃষিকর্ম করেন তারা বলতে পারেন, এরকম জমিতে যদি চাষ হয় ফসল কেমন হয়? বলতে পারেন ভালো হয় কি মন্দ হয়? এইরকম মন নিয়ে, এইরকম প্রাণ নিয়ে, এইরকম হৃদয় নিয়ে আমি কি বিয়ে করেছিলাম? আমি কি বলেছিলাম, যদিদাং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম। আমি আমার বাবাকে, আমার মাকে, আমার কুল, কৃষ্টি, বংশ, ঐতিহ্য, মর্যাদাকে আমি কনকাঞ্জলির মধ্য দিয়ে ত্যাগ করলাম। আমি কাকে গ্রহণ করলাম? তোমাকে। তুমি আমার স্বামী, মানে আমি। এখন থেকে এইটাই আমি আমার বৃত্তিকে নিয়ন্ত্রণ করছি। কেন? মনোবৃত্তানুসারিণী হব। কার? তোমার। আমি তোমার সংসারকে আপন করব। কেন? তোমার জন্য। এই সংসার তোমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, লালন পালন করেছে, আমার সঙ্গে সংযুক্ত করেছে, আর আমি তোমাকে বরণ করেছি, গ্রহণ করেছি, স্বীকার করেছি। আমার দেবতা তুমি। আমি তোমার জন্য তোমার এই বাড়ির সমস্ত কিছুকে ধুলো বালি কুটো কাটা পর্যন্ত আপন করে নেব। একে বলে সহধর্মিণী। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই স্বীকার করব। তুমি যা আদেশ করবে আমি তাকে পালন করব। তুমি যা নির্দেশ আমাকে দেবে আমি সেটাকে অনুসরণ এবং অভ্যাস করব। আমি তোমার সহধর্মিণী, আমি তোমার মনোবৃত্তানুসারিণী, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার যদি এখানে আঘাত লাগে আমি বুঝতে পারবো, আমারও হাত টনটন করবে। তোমার যদি মন খারাপ হয় আমি বুঝতে পারবো, আমারও মন টনটন করবে। কেন? আমি তোমার অর্ধেকটা, আমি তোমার অর্ধাঙ্গিনী। তাকে দেখতে পান? 75 বছর পর হয়ে গেল স্বাধীনতা, দেখতে পান? পাঠশালা থেকে আমার ছেলে মেয়েকে পড়িয়ে আমি আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান থেকে আমি পিএইচডি ডক্টরেট করিয়ে নিয়ে এসেছি। কোনো সিলেবাসের মধ্যে পেয়েছেন আমি যে কথাগুলো বললাম এই ক্যারিকুলাম? আপনার ছেলে বিয়ে হলো? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। মেয়েটাও বিয়ে দিয়ে দিয়েছে। কোথা থেকে? ফ্রান্সে। আর ছেলে জার্মানি। বাহ, কি গর্ব আমার। আমরা একটু সময়ও করি, বাগনানের মানুষ ফ্রান্সে গেছে, বাগনানের মানুষ জার্মানি থাকে, আর মাঝে মাঝে ছেলে গাড়ি চালিয়ে আসে, এরোপ্লেনে আসে, বিভিন্ন খেসারত নিয়ে আসে, বিভিন্ন যৌতুক নিয়ে আসে। আমি একটু দম্ভ করি, গাড়ি কিনে দিয়েছে। এইটাই কি আমার জীবনের প্রাপ্তি? ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে পার্থক্য দীক্ষার কোথায়? ঠাকুর অনুকূল চন্দ্র প্রথমেই বলেছেন মানুষ জন্মায়, মানুষ জন্মায়। একদিন ঠাকুরের কাছে আমি বসে আছি, আমি তখন জন্মাইনি, আমি তার শ্রীমুখে স্মৃতিকথা শুনছি। তিনি বলছেন আমি একদিন হেমেদপুরের মাটিতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা একসাথে খেলতাম, একসাথে পড়তাম, একসাথে খেলতাম। ওই এর নাম ছিল পুটি। একসাথে খেলতাম, চলতাম। হঠাৎ শুনলাম শালা পুটির বিয়ে হয়ে গেছে। আমি সে কি, পুটির বিয়ে হলো, আমার বিয়ে হলো না?
আমি আর পুটি তো বন্ধু, একসাথে খেলেছি, পুটির বিয়ে হলো, আমার বিয়ে হলো না। ভাবি 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 উত্তর পাই না। অনেকদিন বাদে একদিন দেখলাম কি কাশীপুরের আলের ওপর দিয়ে পুটি হাঁটে হেঁটে যাচ্ছে, আর কোলে একটা কি। আমি দূর থেকে দেখেই আনন্দে চিৎকার করে কয়ে উঠল, এই পুটি, চিৎকার করে ডাকবি। পুটি ছাড়া গেল। আমি দৌড়ে কাছে গেলাম, এই পুটি, কতদিন পর দেখলাম। বলে ওটা কি? একটা ক্যাঁথা জড়ানো। খুব লজ্জা পেয়ে বললো কি, আমার মেয়ে। তোর মেয়ে? তোর মেয়ে? বলে হ্যাঁ। কনে হলো? পুটি আরো লজ্জা পেয়ে বললো আমার পেটে। আমার পেটে হাত বুলে এসে, পুটি আর আমি তো বন্ধু, একসাথে খেলাধুলো করতাম। পুটির পেটে মেয়ে হলো, আমার পেটে এখনো মেয়ে হলো না কেন? এর উত্তর কে দেবে? আমি সে মুখে শুনেছি, তিনি গল্প করছেন বসে, তার সামনে বসে শুনছি। তারপরে বেশ কয়েক বছর বিটায় গেল। তারপরে দেখি কি পুটি ওই মেয়ের হাত ধরে ধরে যাচ্ছে, কোলে আরেকটা কি। আবার ডাক দিলাম পুটিকে, এ পুটি। পুটিকে তখন বললাম কি যে, তোর কোলে ওটা কি? বলে এটা আমার ছাওয়াল। শিখিনি, আগে তো মেয়ে ছিল, বলে যে মেয়ে হাত ধরে হাঁটতেছে এটা, বলে এটা ছাওয়াল। এটা আমার কনে হলো? পুটি আবার সেই পেট দেখা, এই পেটে। সে কি কাণ্ড! একই পেটের মধ্যে বেটা ছাওয়াল হচ্ছে, একই পেটের মধ্যে মেয়ে ছাওয়াল জন্মাচ্ছে। সালে তো আশ্চর্য, আজব কাণ্ড। আমি কোনো উত্তর পাই না। হঠাৎ কিছুক্ষণ পর পুটি আমার সামনে দাঁড়ায় থেকেও পুটি হারায় গেল। ওখানে আমার মার চেহারা দেখলাম, ওইখানে মনমোহিনী চেহারা দেখলাম। আমার মার পেটে আমরা 3 ভাই, আমি, খেপা, বাদলা, আর আমার ঘরে এক বোন খুকি, গুরুপ্রসাদী। আমি পুটি করলাম কি, পুটি একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। পুটি বললো কে? আমি তো একটা পেন নাম করি, আমি তোকে একটা পেন নাম করি। আমি সাষ্টাঙ্গে শুয়ে পুটিকে একটা পেন নাম করলাম। করলাম কি, তুই আর আমার মার মধ্যে কোনো পার্থক্য নেই রে পুটি। আমার মাও যা, তুইও তাই। আমি সেই দিন থেকে টের পেয়ে গেলাম যে সংসারে নারীরা লাঞ্ছিতা হয়। আমি সেই দিন থেকে টের পেয়ে গেলাম যে সংসারে নারীরা অপমানিত হয়, যে সংসারে নারীরা নিগৃহীত হয়, সেই সংসারের মঙ্গল কল্যাণ হতে পারে না। আর যে সংসারে নারীরা উৎফুল্ল থাকে, উদ্দীপিত থাকে, সেই সংসার উছলে ওঠে। তারপর বুঝলাম হেমায়তপুরের মাটির ওপরে, একই মাটি, আমার ঘরে হেমায়তপুর, একই মাটিতে টক, ঝাল, তেতো, মিষ্টি ফল হচ্ছে। সারা হয় কেমন, মাটিটা এক। তারপরে আমি গাছ গোড়া উপড়ে উপড়ে তুলে দেখলাম, সারা মাটি, বাতাস, জল এক হলে হবে কি, বীজ সব আলাদা। আমি সেইখান থেকে টের পেয়ে গেলাম মানুষ সব এক হলে হবে কি, মানুষের সংস্কার, বৈশিষ্ট্য, বর্ণ সব আলাদা, অভ্যাস, অনুশীলন, বিদ্যা, বোধ সব আলাদা। এর সাথে ওর যদি মিলতাল না হয় তাহলে দেশ মারা যাবে না। সেইখান থেকে আমি ঠিক করলাম, বিয়ে ঠিক না হলে পরে, বর্ণাশ্রম মাফিক বিয়ে ঠিক না হলে পরে, ভালো সন্তান পৃথিবীর মাটিতে না অবতরণ করলে পরে দেশ ঠিক হবে পারে না। তখন থেকে দীক্ষার কথা ভাবলাম কি, এই গতি, এই শক্তি, এই প্রতিরোধকে উপেক্ষা এবং অবজ্ঞা করে এগিয়ে যাওয়া, মুন্ডন করা, এইভাবে অভিষিক্ত হয়ে ওঠা এবং এইভাবে সমন্বয় করা। কিরকম সমন্বয়? যেমন আমার শরীরের মধ্যে লাং, হার্ট, কিডনি, স্টমাক, ব্রেন সব একসঙ্গে সমন্বিতভাবে আমাকে বাঁচিয়ে রেখেছে। সমাজকে, সংসারকে এরকম করে বাঁচিয়ে রাখা। বাঁচাবে কে? স্বামী এবং স্ত্রী। বাঁচাবে কে? স্বামী এবং স্ত্রী। কেমন করে বাঁচাবে? এই জন্য এই দীক্ষার প্রয়োজন। যেটা আমি আমার ইচ্ছা মাফিক করি, সেইটা তিনি তার ইচ্ছা মতো করতে বলছেন। এই জন্য দীক্ষা গ্রহণ করা। আমি এতদিন দীক্ষা নিয়েছি আমার ইচ্ছা মতো করে এসেছি। এটা বলেন আমার ইচ্ছে। ফুচকা খাচ্ছেন রাস্তা, ফুচকা খেয়ে নিলাম, ফুচকা খেলেন, আমার ইচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন গরমের মধ্যে, টেস্টটা আর থাকতে পারছি না, ছাতি ফেটে যাচ্ছে, ঢকঢক করে নামিয়ে দিলাম 1 বোতল, আমার ইচ্ছে। ঠিক সেরকম আমার বউয়ের ওপরে রাগ করার আমার ইচ্ছে, আমার বউ আমার ওপর রাগ করার তার ইচ্ছে, ওর ইচ্ছে। এক ইচ্ছের গল্প বলি। একটা ভদ্রলোক বাড়ি থেকে বেরোচ্ছেন অফিসের সময়, যাওয়ার সময় তার স্কুটারের চাবিটা, স্কুটার বা মোটর বাইকের চাবিটা সে শোকেসের ওপর রেখেছিল। ওখানেই রাখে বরাবর। কি যে ওটা সরিয়ে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, ব্যস্ততা, বেরোবে সেই সময়।
সে চিৎকার চেঁচামেচি করতে করতে দ্রব্য করছে, চাবিটা করে গেল। এই একটা সামান্য কথা আমি কি করে জানো? তুমি জানো, তুমি জানো, ঘরের গৃহিণী তুমি, ঘরের সংসারের অধিক কর্তৃ তুমি, তুমি জানবে না তো কে জানবে? এবারে এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে 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 তুমুল ঝাড় দিয়ে গেল, একবারে AK-47 চালিয়ে গেল বইয়ের ওপরে, বলিয়ে দাবিয়ে দিয়ে ফুটফুট ফুটফুট ধোঁয়া বেরোতে লাগলো মোটর বাইক থেকে, হুস করে বেরিয়ে গেল উঠোন পার হয়ে। বউ তো তখন আর কিছু বলার উপায় নেই, দুর্গা দুর্গা আয় ফিরে, তারপরে হচ্ছে ফিরে আসলো। ফিরে আসার পর দিব্যি খাওয়া দাওয়া করে হাত মুখ দিয়ে ফ্রেশ, বউ একদম সাইলেন্ট, স্ট্রিক্টেড আউট, বুদ্ধি নেই বলে কি, একদম চুপ। একবার আমার কাছে হবে কখন, রাত্রিবেলায় শুয়ে আমাকে ডাকবে, শুনছো? তখনই যা ঝাড়ার হামাল দিচ্ছে পিষে দেবো। ঠিক রাত্রিবেলায় শুয়ে, ওদিকে দেয়াল বউ, এদিকে আমি, শুনছো? পুরুত করে সরে গেল, শুনছো? পুরুত করে সরে গেল, শুনছো? একদম 180 ডিগ্রি ভল খেয়ে গেল, গিয়ে কোলের ওপর হাত দিয়ে, মনে নেই তো কিন্তু অফিসে যাওয়ার সময় কি বলেছিলেন, ভুলে গেছেন, ভুলে গেছেন, মনে নেই, মনে নেই, একেবারে গোলা চালিয়ে দিয়ে গেল। আমার তো সত্যি কিছু বলার নেই, তখন চুপ। ভেবে দেখুন তো দেখি, বায়োলজিক্যাল নিডস পূরণ করার জন্য আমার শরীর থেকে আমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ না, আমার পরিবারের ভবিষ্যৎ, আমার পরিবারের ভবিষ্যৎ না, আমার দেশের ভবিষ্যৎ, আমার দেশের না, আমার বিশ্বের ভবিষ্যৎকে সেই রাতে আমি প্রেরণ করলাম আমার স্ত্রীর কাছে। মনে নেই কি হয়েছে, মনে নেই কি হয়েছে? সে যখন বড় হচ্ছে, আমার বাবা রে, খোকা রে, সোনা রে, মনা রে করে করে বড় করে তুললাম, কিন্তু কি বড় হলো? ওই ভ্রূণ, যে ভ্রূণটা আমার মধ্যে এখনো আছে, খুঁজে পাবেন না। এই ভ্রূণটা আমার মধ্যে এখনো আছে, কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি পরিপূর্ণ একটি মানুষ, আর সেই ভ্রূণটাকে খুঁজে পাবো, ওটাই আমার। ঠিক সেই ভ্রূণটাই যখন বড় হয়ে গেল, আমার এখানে কি ছিল ঠাকুর, প্রসেনজিৎ দীক্ষা দিল আজকে, আর এই আমার কপালে ছিল, এত বড় ডাস্টবিন পৃথিবীতে আর পাবেন না। যা হয় অনুকূল ঠাকুর, যা হয় গুরুদেব, যা হয় ধর্ম। আমার কর্মটা আর তখন বিচারদের মধ্যে আসে না, আমার ইচ্ছে তখন আর বিচারদের মধ্যে আসে না। এই দীক্ষা তো ছেড়ে গেলার বিষয় নয়। আপনি দীক্ষা নিয়েছেন? হ্যাঁ। কবে? আরে সে 50 বছর আগে। তাই নাকি? বাহ, অপূর্ব। আরে ব্যবহারটা তো প্রকাশ করে না। আপনি ডক্টরেট করেছেন? হ্যাঁ। কোথায়? ফ্রান্সে। আপনি ডক্টরেট করেছেন? হ্যাঁ। কোথায়? আরকানসাস ইউনিভার্সিটি থেকে। এটা যদি প্রমাণ না করে, সার্টিফিকেট না দেয়, এটা যদি প্রমাণ না করে যে আমি ডক্টরেট, এটা যদি প্রমাণ না করে আমি BA পাস, MA পাস, গ্র্যাজুয়েট, এটা যদি প্রমাণ না করে আমি শিক্ষিত কি অশিক্ষিত, যেমন যোগ্য আর অযোগ্য প্রমাণ করতে পারছে না, সুতরাং এখন যদি প্রমাণ না করতে পারি আমি দীক্ষিত কি অদীক্ষিত, ঠাকুর অনুকূল চন্দ্র কি বলছেন? জীবন আছে কিন্তু জেল্লা নেই। কেমন আছে? বাড়ির সব চললেন কোথায়? এমনি শরীর টরীর এইটা একদম লক হয়ে গেছে, সব ইশারা ইঙ্গিতে। আগে দেখা হলে কি হতো? আরে শুনছেন, ছেড়ে গেলাম, কোথায় চলেন? আরে ওইখানে, ওই বাড়িতে যাচ্ছি দেখা করতে, বাক্কা লাভ হতো। এখন দেখবেন এক হাতে এক্সিলেটরে বাইক ধরে, এখানে একটা লম্বা কিং সাইজ ঝুলছে, ওর উপর ঝুলে গেছে, হাই চলে গেল। অথবা 4 হুইলারে স্টিয়ারিং দিচ্ছি, দিয়ে দেখা হলে পরিচিত, হাই, ব্যাস হয়ে গেল। সঞ্জীব চট্টোপাধ্যায় খুব বিখ্যাত লেখক, ওনার সাথে দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠানে আমি ছিলাম, এই শ্যামবাজারের কাছে, কোথায় যেন জায়গাটার নামটা ভুলে গেছি, হাতিবাগান সার্বজনীন। তা সেইখানে সঞ্জীব চট্টোপাধ্যায়, অনেক বছর আগের কথা, এখন তো বুড়ো হয়ে গেছেন উনি। তা উনি একদিন বলছেন, বুঝলেন, এখন আগে আমাদের 8 বিঘে 10 বিঘে ওপরে বাড়ি হতো, অনেকখানি উঠোন থাকতো, বাড়ির ছেলেমেয়েরা চাষবাস করতো, বউরা একটু নাড়াচাড়া করতো। এখন এতটা জায়গা অপচয়, এখন সব আকাশ খামচানো বাড়ি হচ্ছে, এক চিলতে জায়গা ফেলে রাখবে না, ওখানে একটা ফট করে কিছু লাগিয়ে দেবে, এক চিলতে জায়গা নষ্ট করবে না, আকাশ খামচানো বাড়ি হচ্ছে, হাই রাইজ বিল্ডিং। আগে আমাদের বাড়ির ঠাকুমা, মা, কাকিমা, পিসি মেয়েদের দেখতাম পুকুর পাড়ে নিয়ে গিয়ে আছড়ে আছড়ে কাপড় জামা ধুচ্ছে, তার মধ্যে সোডা দিয়ে, রিঠা দিয়ে আগে ভিজিয়ে রাখতো, তারপরে আছাড় দিয়ে আছাড় দিয়ে দিয়ে ধুতো। এখন আর ওসব নেই, এখন ফুট করে টিপলো, ওয়ারপুল 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 ওয়ারপুল, আমি ঘুরে যাচ্ছি, কিনে নিলাম। আগে আমাদের বাড়ির মেয়েদের দেখতাম বাটনা বাটতে পারতে আঙুলগুলো, কি গো, যখন আদর করে ভালোবেসে হাত ধরেছি তখন বলে, আঙুলগুলো এরকম কেন? আর বলে না, তোমার সংসার শিখুন, ধরো 16 বছর বয়সে বিয়ে হয়ে এসেছি, বাটনা বাটতে পারতে বাটতে পারতে আঙুল এরকম, আপনি কিনে পাবে।
এখন আর আঙুল ম্যানিকিওর প্যাডিকিওর করা, এখন আর আঙুল ওরা হয় না, পুরো মিক্সি বাস একদম নগদানুদ্দি মাল নেমে গেল, এখন আর ওসব নেই। উনি বলছেন এখন সব হাইটেক, এখন হাই হাই যুগ। আমি হাই আঙুল দিয়ে বললাম হাই রাইস হাইটেক। আজকে যেমন মিঠুন চক্রবর্তী ডায়লগ, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ঠিক সেই রকম বীজ পুঁতবো এখানে, ফসল ফলবো ওখানে। আজকে পুঁতলাম, কালকে ব্রয়লার মুরগি বেরিয়ে গেল, একবারে এইটুকু থেকে এইটুকু হয়ে গেল, ফট করে ইঞ্জেকশন দিতে শুরু করলাম, ফাটাফাট মোটা হয়ে গেল, ওজনে বেড়ে গেল। ঠিক ব্যবহারটা সেরো হয়ে গেছে, সব হাই হাই, সহ্য করতে পারা কমে গেছে, গ্রহণ করতে পারা কমে গেছে। তাই এখন মেয়েদের বলা হতো মা লক্ষ্মী, তাই বাড়িতে লক্ষ্মী পূজা। ঠাকুর অনুকূল চন্দ্র কেন প্রাসঙ্গিক, তিনি দীক্ষার মধ্য দিয়ে বলছেন এগুলো তুমি প্রত্যেকদিন অনুশীলন করো। তোমার রাগ হয়েছে, আমার সময় কমে যাচ্ছে, আর একটুখানি সময় আছে আমার হাতে। রাগ হয়ে যাচ্ছে, স্বাভাবিক, রাগ হওয়াটা খুব অস্বাভাবিক নয়, খুব অস্বাভাবিক নয়। তখন আমি কি করব? তখন আমি কি করব? ঠাকুর বলছেন মনকে পরিবর্তন করো। কোন দিকে? আমার আমার দিকে, আমার দিকে, আমার দিকে। ধরুন আমি এখানে বসে আছি, আমি এখানে কথা শুনছি, এখন যদি কানে কেউ বা আমার ফোন যদি বলে এই আপনার বাড়িতে না আপনার ছেলে আছাড়কে পড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে, আমার মন আর এখানে থাকবে না, আমার মনে এক মুহূর্তে বাড়ি চলে যাবে এবং আমি সবাইকে প্রণাম করে ঠাকুরকে এরকম করতে 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 দৌড় লাগাবো বাড়ির দিকে। ঠিক বলছি তো? ঠিক সেই রকম যখনই রাগ আমাকে আক্রমণ করছে, তাই প্রথম মন্ত্রই হচ্ছে আমি অক্রোধী। দীক্ষার প্রথম মন্ত্রই হচ্ছে আমি অক্রোধী। যেই রাগ আমাকে আক্রমণ করছে, আমি আর এর মধ্যে থাকবো না, আমি এক সঙ্গে সঙ্গে আমার গুরুদেবের যে প্রতিকৃতি তাকে আমার বিরল বা তৃষ্ণা দিলে মনে করব, আর ভেতরে যে বীজ নাম পেয়েছে সে বীজ নাম মনন করতে শুরু করব। দেখবেন আমার কথা শুনে 10 মিনিট চেষ্টা করার পর দেখবেন রাগটা নেমে গেছে। একে ফিজিক্স স্বীকার করে, আমি আজগুবি কথা বলছি না। যে কোনো ফিজিক্সের মানুষকে জিজ্ঞেস করবেন, স্টুডেন্ট থেকে টিচার পর্যন্ত, প্রফেসর পর্যন্ত, বিজ্ঞানের ফিজিক্স পদার্থবিদদের নাম দিয়েছে কি জানেন? প্লেসিবো এফেক্ট। এখান থেকে মনকে এখানে সরিয়ে দাও। ফিজিক্স স্বীকার করে, বিজ্ঞান স্বীকার করে, অনুকূল চন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই বিধি এবং বিজ্ঞান আমাদের ডেলি রুটিন লাইফে ইমপ্লিমেন্ট করতে বলছেন। তুমি এই চেষ্টাটা শুরু করো দীক্ষার মধ্য দিয়ে। তাতে কি হবে? সমন্বয় হবে। তাতে কি হবে? দক্ষতা বেড়ে উঠবে। জীবন থাকলে তার জেল্লা ফুটে উঠবে, দীক্ষা থাকলে তার দক্ষতা ফুটে উঠবে, আর তোমাকে তখন 5 জন মানুষ তাকিয়ে হাঁ করে দেখবে। ঠাকুর কি অদ্ভুত শিক্ষা দেখাচ্ছেন আমাদের। তোর বাড়িতে যে মেয়ে আছে, ওই পাশে যে বাড়ি, তার বাড়িতে পাঠায় দিবি সকালে, গিয়ে বলবি কাকিমা, জেঠিমা, ঠাকুমা, তোমার সংসারে কোনো কাজ আছে? আমার মা আমাকে পাঠালো 10 মিনিট 15 মিনিটের জন্য। কি কাজ আছে বলো, করে দেওয়ার জন্য। কেন তুই কাজ করতে আসলি কেন? আমার মা বাবা দীক্ষা নিয়েছে, আমিও নিয়েছি প্রসেনজিতের কাছে। আর মা বাবা বললেন তুই আর আমি এবং তোর বাবা আর আমি একা একা ভালো থাকতে পারি না, পরিবেশ ভালো না থাকলে। এই পরিবেশের সেবা করাটার জন্য আমার মা আমাকে পাঠালেন। আমার ছেলে গিয়ে পাশে বলতে, জেঠুমশাই, দাদু, কাকু, কি কাজ বলো, আমি 1/2 ঘন্টা করে দেবো। আমার বাবা মা আমরা দীক্ষা নিয়েছি প্রসেনজিতের কাছে, আমাদের এই কাজটুকু আমাদের গুরুদেব বলেছে, অদ্য হইতে আমার পারিপার্শ্বিকের অর্থ বাক এবং বাস্তব কর্মে সাহায্য করবার জন্য বদ্ধপরিকর হইলাম। এটা আমাকে দক্ষতা এবং জীবনের জেল্লা প্রতিষ্ঠা করবে, বক্তৃতা করার জন্য না। বাগুয়ারি থেকে বাগনা নিয়ে এসে বক্তৃতা করে চলে গেলাম, এই জন্য না। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি বাগুয়ারি যাবেন আমার বাড়িতে। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি বাগুয়ারি ভিআইপি রোড থেকে আমার বাড়ির দরজার দিকে ঘুরবেন, দুদিকের দোকানে জিজ্ঞেস করবেন প্রণয় মজুমদার লোকটা কেমন। দুদিকের লোককে জিজ্ঞেস করবেন প্রণয় মজুমদার লোকটা কেমন। আমি যে ফ্ল্যাটে থাকি, 8খানা পরিবার বাস করে, সামনে আরো ফ্ল্যাট, প্রত্যেকটি ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করবে এই বাড়িতে যে লোকটা থাকে প্রণয় মজুমদার লোকটা কেমন। আমার বাড়ির পেছনেই, ফ্ল্যাটের পেছনেই ক্যালকাটা পাবলিক স্কুল, ও দারোয়ান থেকে প্রিন্সিপাল পর্যন্ত জিজ্ঞেস করবেন প্রণয় মজুমদার লোকটা কেমন। তারপরে আমাকে ডাকবেন। আমি যে মাটিতে বাস করি, আমি যেখানে থাকি, আমার শিকড় যদি মাটি পর্যন্ত না যায়, এই ডাল একদিন ওশান স্টিল ভেঙে যাবে তো, অনুষ্কা বলছে। আর বিরাট কোহলি বলছে ভাঙবে না, ফ্লেক্সিবল। বড় গাছ শিকড় উপরে পড়ে যায়, ছোট গাছ ফ্লেক্সিবল থাকলে ভাঙে না। যার শিকড় মাটির গভীরে ঢুকে থাকে সে ভাঙে না, মরে না।
সে টিকে থাকে। আমার শিকড় কোথায় আছে, আমার বাড়িতে গিয়ে না দেখে 3 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা আমাকে বুঝতে পারবেন না যে আমার বাড়িতে আপনারা যাবেন। প্রত্যেককে অনুরোধ করে যাচ্ছি, ফোন করে যাবেন, থাকবেন, ইচ্ছা করলে আনন্দবাজার করবেন, ফিরে আসবেন। যেমন খুশি, সমস্ত অভাব নেই কিছু, যা খুশি তাই করবেন। আমার ওখানে যাবেন, সবাই ফোন করে দেখে আসবেন, জিজ্ঞাসা করতে করতে যাবেন, জিজ্ঞাসা করতে করতে ফিরবেন। তারপরে আমাকে ডাকবেন, যে কোনো জায়গায়, বাগনানে হোক, বারাসাতে হোক, যে কোনো জায়গায় আমাকে ডাকবেন। তারপর আমাকে দেখার পর আমার ভেতরে এবং আমার বাইরে আমাকে দেখে নেবেন আমার ব্যবহার কেমন। আমাকে রাগিয়ে নেবেন, আমাকে অপমান করবেন, আমাকে অসম্মান করবেন প্রকাশ্যে লোকজনের সামনে, আমার কুৎসা করবেন, আমার অপমান করবেন, আমাকে অবজ্ঞা উপেক্ষা লাঞ্ছনা দেবেন। আমার ব্যবহার তার বিরুদ্ধে কেমন হয় দাড়ি পাল্লায় ওজন করে দেখে নেবেন। তারপর আমাকে বিশ্বাস করবেন, তারপর আমাকে ডাকবেন। তা না হলে সৎসঙ্গ হয় না। সৎসঙ্গ একটা ক্যারেক্টার। সৎসঙ্গ দল নয়, সৎসঙ্গ আশ্রম নয়, সৎসঙ্গ অর্গানাইজেশন নয়, সৎসঙ্গ ইনস্টিটিউশন নয়। সৎসঙ্গ কি? একটা ক্যারেক্টার, একটা চরিত্র। তাই ঠাকুর বলেছিলেন, সতে সংযুক্তের সহিত তদ্গতি সম্পন্ন যারা। সৎ মানেই আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার সঙ্গে আমার সংযুক্তি 3 ঘন্টার জন্য না, আজীবনে অনন্তকালের জন্য। আমার ব্যবহার, বাক্য, আচরণ, পোশাক, পরণ, পরিচ্ছদ, আহার সব কিছু প্রকাশ করে দেবে আমি কেমন। এইভাবে সৎসঙ্গ আন্দোলনকে জীবন্ত করে তুলতে হবে। আই এম টু মাচ অপটিমিস্ট, আই এম ভেরি মাচ অপটিমিস্ট। আমি ফার্মলি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে। আমার কথা একটু দেরি হচ্ছে, একটু বলে যাই, 2 মিনিট অপেক্ষা করুন, একটু বলে যাই। এখানে যে কয়েকজন লোক এখানে বসে আছেন, দেখুন ফ্যানের আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন সবাই। অনেকে কথা বলছেন পরস্পর, সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। কিন্তু তারপরেও আপনাদের কানের মেমব্রেন কোনটা গ্রহণ করছে? ফ্যানের বাতাস, চারপাশের আওয়াজ, ফিসফিস করে কথা, না আমি যে কথাটা বলছি আপনি সেই কথা, আমার কথাটা শুনছেন? কি করে শুনছেন? এত আওয়াজ, এত শব্দ, এত দৃশ্য, তার মধ্যে আমাকে কি করে আপনার আমার কথাটা শুনছেন? আপনার মনকে আপনি এনগেজ করেছেন আমার দিকে শোনার জন্য, তাই শুনতে পাচ্ছেন। আপনার কান সব গ্রহণ করছে, কিন্তু সব আপনার মস্তিষ্কে পাঠাচ্ছে না। আপনার কান সব শব্দ গ্রহণ করছে, কিন্তু সব শব্দ আপনার মস্তিষ্কে পাঠাচ্ছে না, ছেঁকে ছেঁকে আমার শব্দকে পাঠাচ্ছে। তাই তো বসে আছে আপনারা এখানে যে কজন যেভাবে বসে আছেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমি আপনাদের অনুরোধ করব আপনাদের বাড়িতে গিয়ে ঠিক এইভাবেই 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকুন। পারবেন না, কিছুতেই পারবেন না। যেভাবে যারা যেভাবে বসে আছেন ঠিক এইভাবেই 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকুন। আপনার নিজের বাড়িতে, নিজের খাটে, নিজের বিছানায় আপনি এইভাবেই 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকতে পারবেন। এখন বসে আছেন কি করে? মন সমর্থন করছে, মন অন্যদিকে আছে। আপনার বুঝতে অসুবিধা হয় না যে আপনার সাথে আপনার গুরুদেব আছে, আপনার ইচ্ছার সাথে আপনার গুরুদেব আছে। দুঃখ হচ্ছে, সমস্যা হচ্ছে, একে বেশিক্ষণ রাখতে পারছি না। ওই যে শেষে আমি যাকে দেখতে পাচ্ছি, উনি যদি ওখান থেকে আমাকে একটা অশ্লীল অসভ্য গালিগালাজ করেন, একদম শেষে প্রাচীরের বাঁশের গায়ে, আমি হাত বাড়ালে ছুতে পারবো না, উনিও হাত বাড়ালে আমাকে ছুতে পারবেন না। এখানে অনেকের ক্যামেরা চলছে, অনেকেই মোবাইলে রেকর্ড করছে। ওইখান থেকে যদি উনি আমাকে একটা অশ্লীল অসভ্য গালিগালাজ করে, আপনারা ভিডিওতে দেখবেন যে রেকর্ড করছে, আমার চেহারার পরিবর্তন হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। আমার চেহারার, আমার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে, হবে কিনা? রাস্তায় যদি আমাকে একটু গালাগাল করে আমার চেহারা বদলাবে কিনা? আমার বাড়িতে যদি কেউ অপমান করে আমার চেহারা বদলাবে কিনা? ভাব পরিবর্তন হবে কিনা? হবে। এটা যদি সত্যি হয়, তাহলে আমার গুরুদেবের নাম, আমার গুরুদেবের ধ্যান কেন আমার পরিবর্তন আনতে পারে না? খুব সহজ কথা, এই শক্তিটা আমাদের মধ্যে আছে। এই প্রত্যেকটি মানুষের মধ্যে এই শক্তিটা আছে। এই বিপর্যয়ের মুখোমুখি, সংকটের মুখোমুখি, দুর্যোগের মুখোমুখি হলে আমরা সেই বিষয়কে নিয়ে বেশি ভাবি। সঙ্গে সঙ্গে মনকে গুটিয়ে যদি গুরুমুখী মন, ঠাকুর বলছেন গুরুমুখী থাকতে চেষ্টা করো, ভাবমুখী থাকতে চেষ্টা করো, সঙ্গে সঙ্গে নাম এবং তার মূর্তি যদি চিন্তা করতে থাকি, তার বিষয়কে চিন্তা করতে থাকি, তখন দেখবেন ওই শক্তি প্রবল হয়ে উঠবে। পরিবর্তন অনস্বীকার্য, পরিবর্তন অবশ্যম্ভাবী। তাই দীক্ষা কখনো মানুষকে বিপর্যয়ে ফেলে না, বিপর্যয় থেকে মুক্ত করে তোলে। দীক্ষা আমাদের একমাত্র যষ্টি, দীক্ষা আমাদের একমাত্র অবলম্বন। তাই দীক্ষার সংখ্যা যাতে বাড়ে। আপনি দীক্ষা নিয়েছেন, হ্যাঁ, আপনি যাজন করেন না, কেন করেন না? লোকে গালাগাল করুক, অপমান করুক, লোকে যা খুশি করুক, প্রত্যেকটি মানুষকে গিয়ে ঠাকুরের কথা বলতে হবে না, নিজের অভিজ্ঞতার কথা বলুন, যাজন করবেন, একটা টার্গেট রাখবেন। এই যে সন্দীপের টার্গেট আছে 25 লাখ টাকা প্রত্যেক বছর,
আমার জীবনের ব্যক্তিগত জীবনে একটা টার্গেট রাখতে হবে, আমি প্রত্যেক মাসে 10 জন করে লোককে দীক্ষা দেওয়া হবে, আমি প্রত্যেক মাসে 10 জন লোককে 4 জন করে দীক্ষা দেওয়া হবে। টার্গেট করতে হবে আমাকে। কোনো যদি গতি স্থির না থাকে, লক্ষ্য স্থির না থাকে, তাহলে মানুষ এগোতে পারে না। শুধু নিজেরা বসে বসে চর্চা করব, কীর্তন করবো, এতে হয় না। নতুন নতুন মানুষকে আনতে হবে, নতুন মানুষকে আনতে হবে। ঠিক আছে, আমার কথা বিশ্বাস করে চলুন, একবার সৎসঙ্গে চলুন, শুনুন কি হয়। আধুনিক বিজ্ঞানসম্মত বিজ্ঞান মনস্ক ঋদ্ধ চিন্তাধারা দিয়ে মানুষকে বলতে হবে এটা ঠিক না বেঠিক, প্রমাণ করুন এটা ঠিক না বেঠিক। ঠিক এইভাবে প্রত্যেক দিন ঠিক করতে হবে যে আমি এই মাসে 10 জনকে দীক্ষা দেওয়া করাবো, এই মাসে 10 জন নতুন মানুষের বাড়িতে আমি যাব, 10 জন নতুন মানুষের কন্ট্যাক্টে আমি যাব, ডায়েরি মেনটেন করতে হবে। আর এর ভেতর থেকেই আমার শক্তি বেড়ে উঠবে, গুরুভক্তি বেড়ে উঠবে, গুরুপ্রীতি বেড়ে উঠবে, বাধা আসবে, প্রতিকূলতা আসবে, তার মধ্যে শক্তিও স্ফুরিত হয়ে উঠবে। ঠাকুর আমার কাছে বাস্তব সত্য জীবন্ত হয়ে আমার সামনে রাখা যাবে। ঠাকুর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে দিলে বলে এটা হওয়া সম্ভব। ঠাকুর দীক্ষা ভেবে দেখুন, এটা জুন মাস, টার্গেট করুন, দীক্ষা আস্তে 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 বাড়তে শুরু করবে। দীক্ষা না বাড়লে ভারতবর্ষের ভবিষ্যৎ অন্ধকার। শুধু ওই যুদ্ধ দিয়ে হবে না, সিঁদুর দিয়ে হবে না, মানুষ দিয়ে হবে। আর মানুষ যদি ঘরের মধ্যে শত্রু হয়ে যায়, আরো সর্বনাশ হবে। আজকে দীক্ষার সংখ্যা বাড়াতে হবে, দীক্ষার সংখ্যা যাতে বাড়ে। একই সঙ্গে সাইমেন্টেনিয়াসলি আমার পরিবারকেও আদর্শ পরিবার হিসেবে তৈরি করতে হবে। আঙুল দিয়ে দেখাতে ভূতকলে বাড়িতে চলে যান, এই প্রসেনজিতের বাড়িতে যান, গিয়ে পরিবারটা দেখে আসুন। 24 ঘন্টা থেকে ওখানে খেয়ে রাত্রিবেলা ফিরে এসে বলুন কেমন দেখলেন, আপনার পরিবারের সঙ্গে মেলে কি মেলে না? না, মেলে না। তাহলে ওই পরিবার আপনি চান কি না? এরকম এক্সাম্পল দিয়ে দিয়ে লোককে বোঝাতে হবে, এইরকম এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। যান দুলাল মান্নার বাড়িতে গিয়ে দেখে আসুন ও ছেলে পুলে বৌমা নাতিপুতিনি কিরকম আছে, আপনি এরকম সংসার চান কিনা? এইরকম এক্সাম্পল দিয়ে দিয়ে আমাদের সেট করতে হবে। তাকে বলে পাঞ্জা পাওয়া, একে বলে পাঞ্জার শক্তি। পাঞ্জা পেলাম, এর পেছনে পাচায় ছাপ দিয়ে ছেড়ে দেওয়ার জিনিস আমরা নই। আমাদের চরিত্র পাঞ্জা, আমাদের আচরণ পাঞ্জা, আমাদের জীবন পাঞ্জা। এটাকে আন্দোলন বলেছেন শ্রী ঠাকুর। এই আন্দোলনকে নির্মাণ করার জন্য আজকে এই যুধিষ্ঠিরদার বাড়িতে এই সৎসঙ্গ। আমার আন্তরিক হার্দিক প্রার্থনা আপনাদের জয় জয়কার হোক। আমার আন্তরিক হার্দিক প্রার্থনা আপনাদের মঙ্গল এবং কল্যাণ হোক। কখনো ঘাবড়াবেন না, কখনো ভেঙে পড়বেন না। যে কোনো রকমের দুর্যোগ, বিপত্তি, বিপদ যাই আসুক, গুরু কৃপাহি কেবলম, গুরু শক্তি ভরসা, গুরুর ওপর নির্ভর করবেন, নামের ওপর নির্ভর করবেন। আর নামকে আশ্রয় এবং অবলম্বন করে প্রত্যেক মুহূর্তে নাম করবেন। আর সকালে এবং বিকেলে, রাত্রি শোয়ার আগে এবং সকালবেলায় আপনার সুবিধা মতন সূর্য অস্ত যাওয়ার পরে 10 থেকে 15 মিনিট সময় বসে নাম জপ ধ্যান করবেন। 3 মাস করার পর দাঁড়িপাল্লায় নিজে ওজন করে দেখবেন কেমন আছেন, কেমন থাকছেন। ভালো থাকবেন সবাই। প্রত্যেকের জয় জয়কার হোক। আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে।